আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে ব্লগটি শুরু করেছি হচ্ছে সকাল থেকে 10টার দিকে বাসা থেকে বের হয়েছি। একটু গোল্ডের দোকানে এসেছি গোল্ড কেনার জন্য। আপনারা তো আমার আগের ব্লগে দেখেছেন। ইউটিউবে যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই বলতে পারবেন। আর ফেসবুক পেজটা যেহেতু আমার নতুন, তা এটা কিন্তু অনেকেরই অজানা। আমি আমার ইউটিউবের লিংক আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিব, সমস্যা নেই। তো আপনারা তো ইতিমধ্যে সবাই জানেন যে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। এর আগের ব্লগগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকে এসেছি নতুন দুলাভাইয়ের জন্য গোল্ড কিনতে। এখানে আমি হাতের রিং দেখতেছিলাম আর কি। আমি চাচ্ছিলাম 4 আনা ওজনের আর কি রিংগুলো, কিন্তু এখানে উনি আমাকে যে রিংগুলো দেখিয়েছে এগুলো সব 2 আনা, 1.5 আনা, 1 আনার মধ্যে আর কি। তো আমি বলছিলাম 4 আনার মধ্যে দেখান। উনি বলছে এখন যেহেতু গোল্ডের দাম অনেক বেশি, সবাই কিন্তু 4 আনার রিং কিনতে পারে না, তার জন্য ওনারা 4 আনার কোনো রিং রাখেনি এখানে, নেই। যদি 4 আনার ওজনের রিং নিতে হয় তাহলে আমাকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে। আর আমার হাতে যেহেতু এত সময় নেই, তো আমি আরেকটা দোকানে এসে দেখছিলাম। এখানে এসে দেখি সেম অবস্থা, মানে যেটা পছন্দ হচ্ছিল সেটা স্বর্ণে অনেক ওজন কম। তো পরে কিন্তু আমি এখান থেকে পছন্দ করে 22 ক্যারেট স্বর্ণ কিন্তু 2 লক্ষ টাকা ভরি আমি কিনেছি। আর এই রিংটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল পুরুষ মানুষের হাতের জন্য, কিন্তু এটা স্বর্ণে অনেক বেশি কম ছিল, যার জন্য আমি এই রিংটা কিনতে পারিনি। পরবর্তীতে আমি পছন্দ করে কিন্তু একটা রিং নিয়েছি, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। কখনো ভাবতে পারিনি যে হঠাৎ করে গোল্ডের দাম এত বেশি বেড়ে যাবে। 24 ক্যারেট মনে হয় তখন ছিল, আমি যখন রিং কিনেছিলাম তখন ছিল 2,16,000 টাকার মতো, এরকমই মনে হয়, আমি সঠিক বলতে পারছি না। তবে আমি কিনেছিলাম 2 লক্ষ টাকা ভরি, এই আর কি। তবে সবগুলো রিং মোটামুটি সুন্দর ছিল। গোল্ড কিনে কিন্তু বাসায় চলে এসেছি। আর বিয়ে বলে কথা, বিয়েতে নকশি পিঠা হবে না তা কি হয়? এখানে কিন্তু সবাই মিলে নকশি পিঠা বানিয়ে নিচ্ছিল। আমার মামিরা কিন্তু অনেক বেশি কষ্ট করেছে। আর নকশি পিঠা কিন্তু একা বানানো সম্ভব না, সবাই মিলেমিশে বানালে কিন্তু তাড়াতাড়ি হয়, কাজটাও সহজ হয়ে যায়। তো এখানে আমরা 4-5 জন মিলে আর কি নকশি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। কিছু পিঠা বানানোর পরে কিন্তু আমি চলে এসেছি পিঠাগুলো তাওয়ায় সেঁকতে, কারণ এগুলো কিন্তু আবার রোদে দিতে হবে, রোদে দিয়ে শুকাতে হবে, তারপরে খাওয়া যাবে। তো এখানে মাটির চুলায় আর কি আমি এগুলো সেঁকে নিচ্ছিলাম। সেঁকে তারপরে ভালো একটা মাদর বিছিয়ে এখানে কিন্তু আমি রোদ দিয়ে দিচ্ছিলাম আর কি, যাতে তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। আর পিঠাগুলো বানানো হয়েছিল মামার বাড়িতে। এক কথায় বলতে গেলে আমার মামিরা কিন্তু অনেক কষ্ট করেছে, অনেক, এই পিঠা বানানো নিয়ে। বাসায় এসে কিন্তু এখানে আমি জলপাইয়ের আচার বানানোর প্রস্তুতি নিয়েছিলাম। আজকে একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে আসলে তেল ছাড়া অল্প সময়ে অল্প উপকরণে জলপাইয়ের আচার বানানো যায়। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। আর 2 কাপ পানির মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। আর পরিমাণ মতো লবণ আর কি দিয়ে তারপরে আমি যখন পানিটা বলক চলে এসেছে তার মধ্যে কিন্তু আমি জলপাইগুলো দিয়ে দিব। তো জলপাইগুলো কিন্তু আমি একটু দাও দিয়ে
কেটে নিয়েছিলাম হালকা, বেশি কাটা যাবে না, তাহলে কিন্তু আর আস্ত থাকবে না। এর মধ্যে কিন্তু আমি জলপাই সবগুলো দিয়ে দিচ্ছিলাম। জলপাইগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর চিনির শিরাটা যত ঘন হবে তত কিন্তু জলপাইয়ের আচারটা ভালো হবে খেতে। আমাদের ঘরে আসলে জলপাইয়ের আচারটা সবাই অনেক বেশি পরিমাণে পছন্দ করে, বিশেষ করে আমার আব্বা। আর আমার আব্বার যেহেতু ডায়াবেটিস আছে, তো আমার আব্বা কিন্তু সব সময় হচ্ছে টক জিনিসটা খায়। যখন ডায়াবেটিস বেড়ে যায় তখন কিন্তু আমার আব্বার একমাত্র ভরসা হচ্ছে আচার। তো এখানে আমি সবসময় চেষ্টা করি যে কিছু আচার বানিয়ে রাখার। এবারও কিন্তু আমি 7 বয়াম না 8 বয়ামের মতো আচার দিয়েছি। আর এই জলপাইগুলো কিন্তু হচ্ছে পরে গাছ থেকে পেড়েছি আমাদের। এই কয়েকটা জলপাই ছিল। আমার কাছে মনে হচ্ছিল এখানে চিনির পরিমাণটা কম হয়েছে, তাই আমি কিন্তু পরে আরেকটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর যখন হচ্ছে এরকম হয়ে আসবে আর কি, তখন কিন্তু আমি এখানে হচ্ছে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে। তেল ছাড়াও যে অল্প উপকরণে অল্প সময়ে এত মজাদার একটা আচার বানানো যায়, আসলে আমি না বানালে বুঝতেই পারতাম না। আমার হাতের কাছে কিন্তু তেল ছিল না, তার জন্য হচ্ছে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এই আচারটা যে তেল ছাড়া বানিয়েছি বলে মজা হয়নি তা কিন্তু না, অনেক বেশি মজা হয়েছিল। আমি যখন এই আচারটা বানাই তখন কিন্তু প্রায় জলপাইয়ের সিজন শেষ। আমাদের গাছে যেহেতু ছিল তার জন্য কিন্তু আমি পেরে হচ্ছে দিতে পেরেছি। এই অল্প কয়েকটাই ছিল গাছে। আগে যদি এই রেসিপিটা জানা থাকতো তাহলে কিন্তু আমি বেশি করে এইভাবে আচার দিয়ে রাখতাম। যখন শিরাটা মনে হবে যে না জলপাইয়ের গায়ে মেখে গেছে, তখন কিন্তু আমি এখানে হচ্ছে কিছু শুকনা মরিচ কেটে দিয়ে দিয়েছি। তাতে একটু ঝাল মিষ্টি টক সব কিছু মিলিয়ে ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে ভালো লাগবে। আমার কিন্তু আচার বানানো ডান। আমি কিন্তু এই সময়ে এসে চুলাটা অফ করে দিয়েছি, না হলে কিন্তু শিরাটা পুড়ে যাবে, যেহেতু চিনি দিয়ে করেছি। আর পুড়ে গেলে কিন্তু তিতা তিতা লাগবে। এই তো আমার আচার বানানো কমপ্লিট। এই তো আমার আচারের আসল লুক। চেষ্টা করবেন যদি এভাবে আচার দিতে চান, তাহলে অবশ্যই আচারের গায়ে একটু দাগ কেটে দেবেন, তাহলে হবে শিরাটা ভালোভাবে হচ্ছে ভিতরে ঢুকবে এবং অনেক বেশি সফট হয়। আমি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ছোট্ট একটি ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।